আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও কাপালিকের আতঙ্ক। বিকেল থেকেই আকাশের মুখটা ভার, তেরে বৃষ্টি নামবে নামবে করছে। দিনের আলো নিভে এসেছে অনেক আগেই। ইদানিং সন্ধে নামলেই লোডশেডিং হচ্ছে ঘন ঘন। সব মিলিয়ে মনটা খানিক নিম্নগামী। কি করব ভাবছি, এমন সময় সদর দরজায় টোকা পড়ল বার কত। কেরোসিনের লণ্ঠনটা হাতে নিয়ে দরজা খুলে দেখি চৌকাটের ওপাশে হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে কিশোরী সেন। ওর হাতে বন্ধ করা মস্ত একখানি ছাতা। হাসি হাসি মুখ নিয়ে আমার দিকে তাকিয়ে এসে বলল, কি করো হে এমন সুন্দর দিনে? আমি ওকে ঘরে ডেকে তুললাম। আরে এসো এসো কিশোরী, সত্যি কথা বলতে আমিও দু একবার ভাবছিলাম তোমার এখানে যাবো কিনা, তো আকাশে মেঘের বহর দেখে আর সাহস পেলাম না, বুঝলে। কিশোরী ঘরে ঢুকে চেয়ারে বসে বলল, এমন দিনে কি ঘরে থাকা যায়? চলো বেরিয়ে আসি। কোত্থেকে? তারানাথ জ্যোতিষীর কাছ থেকে। নাও তৈরি হও। এই ভোর সন্ধ্যেবেলা মেঘ মাথায় করে তুমি তারানাথের বাড়ি যাবে? এমন দিনেই তো গল্প শুনে মজা ভায়া। নাও আর দেরি করো না। কিশোরী সেনের আবদারের কাছে আর কোনো অজুহাত চলে না। সত্যি কথা বলতে তারানাথ জ্যোতিষের কথা শুনে আমারও মনের ভেতরটা কেমন উথাল পাথাল করে উঠল। ভাবলাম এমন মিয়ে পড়া দিনের উসখুস মনকে গল্প শুনিয়ে বদলে দিতে পারে একমাত্র তারানাথ। এরপর আমি আর কথা না বাড়িয়ে ধুতির ওপরে একটা পাঞ্জাবি চড়িয়ে নিলাম। তারপরে দুজনে রাস্তায় বেরোলাম। আকাশের মুখ একদম কালো। শহর জুড়ে লোডশেডিং চলছে। রাস্তার দুপাশের দোকানগুলোতে কেরোসিনের বাতি জ্বলছে। দু এক পা হাঁটার পর আমি বললাম, এই বাস ধরবে তো? কিশোরী উত্তর দিল, তুমি খেপেছ? এমন প্রকৃতির ফুরফুরে বাতাস ছেড়ে ওই টিনের ঢপের মধ্যে ঢুকে ঘেমে নিয়ে আবার পয়সা দিয়ে যাবে? তার চেয়ে বরং ঠান্ডা বাতাস গায়ে মেখে দুজনে হেঁটে মেরে দিই। আর বাস ভাড়ার পয়সার সঙ্গে আর কিছু পয়সা জুড়ে এক প্যাকেট পাসিং শো আর রাস্তার বাঁক থেকে গরম গরম তেলে ভাজা কিনি। এতে তারানাথও খুশি হবে, আর মেঘলা দিনে তেলে ভাজার সঙ্গে গল্পও জমবে ভালো। কিশোরীর প্রস্তাবটা মন্দ না। আমি রাজি হয়ে গেলাম। দুজনে গল্প করতে করতে হাঁটলে পথে ক্লান্তি আসে না। মটলেনে তারানাথের বাড়ির সামনে যখন গিয়ে পৌঁছালাম তখন দু এক ফোঁটা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। কিশোরী সদর দরজার কড়া ধরে নাড়তেই চারি এসে দরজা খুলে আমাকে সামনে দেখে বলল, কাকাবাবু, আমার লেজের ডিজাইনটা এনেছেন? আমি জিভ কাটলাম, বললাম, এই যা, একদম ভুলে গেছি। মানে কেনা হয়ে গেছে, তবে এই মুহূর্তে সেটা বাড়ির তাকেই রয়ে গেছে। সামনের দিন আমি নিশ্চয়ই নিয়ে আসবো, কেমন? ভেতর থেকে তারানাথের গলার আওয়াজ এলো, ভোর সন্ধ্যেবেলা চৌকাটে দাঁড়িয়ে কার সাথে কথা বলছিস রে মা? কিশোরী জবাব দিল, আমরা জ্যোতিষী মশাই। ও কিশোরী যে, সঙ্গে তোমার বন্ধুটাও আছে নিশ্চয়? বলল তারানাথ। হ্যাঁ অবশ্যই। বেশ বেশ, আরে ভেতরে এসো। আমরা ঘরের ভেতর প্রবেশ করে দেখলাম তারানাথ একটা তক্তপোষের উপর বসে রয়েছে। পাশে একটা কেরোসিনের লণ্ঠন মিটমিট করে জ্বলছে। কিশোরীর তেলে ভাজার ঠোঙাটা চারির হাতে ধরিয়ে দিয়ে বলল, এখনো গরম আছে। তারানাথ চারির দিকে চেয়ে বলল, মুড়ি মেখে নিয়ে এসো মা, চা পরে দিও। চারি ঘরের ভেতরে চলে গেল। তারানাথ আমাদের বসতে বলে বলল, তোমরা অতখানি পথ শুধুমাত্র গল্প শোনার লোভে আসো? এ আমার বিশ্বাস হয় না। তোমাদের আমার প্রতি অন্য কিছু টান নিশ্চয় আছে। ফেলকি কি ফৌজবাজি শেখার লোভে তোমরা এখানে এসো না তো? কিশোরী আমার মুখের দিকে একবার তাকিয়ে তারপর তারানাথের মুখের দিকে চেয়ে বলল, এ আপনি কি বলছেন? ওসব মতলব আমাদের মধ্যে কারণ নেই।
তবে হ্যাঁ, আপনার মধ্যে অলৌকিক একটা ক্ষমতা যে রয়েছে সেটা আমরা আঁচ করতে পারি। নইলে মেঘ মাথায় করে এই এতটা পথ পেরিয়ে শুধু শুধু আসি। এছাড়া আপনার বলা গল্পগুলোও বেশ অন্য ধরনের। দেখো, গল্প আমি তোমাদের কোনোদিনই শোনাই না। এক সময় সংসার ত্যাগ করে সাধু হওয়ার লক্ষ্যে বহু জায়গায় সন্ধান করে ফিরেছি একজন সঠিক গুরুর। এই কারণে বহু সাধু, সন্ন্যাসী, তান্ত্রিকের সঙ্গ পেয়েছিলাম। তাদের সঙ্গে ঘটে যাওয়া বাস্তব ঘটনাগুলোই এখন রোমন্থন করে তোমাদের শোনাই। হ্যাঁ, শক্তিও কিছু পেয়েছিলাম, কিন্তু সংসার চালানোর জন্য অর্থর প্রয়োজন ছিল। সেসব অর্জন করতেই শক্তি ক্ষয় হলো আমার। এখন তার সামান্যই আমার মধ্যে অবশিষ্ট আছে। এবার আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি তো বহু অলৌকিক শক্তি সম্পন্ন মানুষের সঙ্গলাভ করেছেন, তবে এদের মধ্যে কাকে আপনার সব থেকে বেশি শক্তিশালী বলে মনে হয়েছে? প্রশ্নটা শুনে তারানাথ হাসল, তারপর বলল, তন্ত্রেও ভাবে কারো শক্তি বিচার করা যায় না। প্রত্যেকেই নিজের নিজের স্থানে মহাবলী। জীবনে প্রথম আশ্চর্য আর ভয় পেয়েছিলাম বীরভূমের মাতু পাগলিকে। তবে হ্যাঁ, এই মুহূর্তে আমার একজনের কথা মনে পড়ছে, যার শক্তির একটা প্রমাণ আমি পেয়েছিলাম বটে। তারানাথের শেষ কথাটা শুনে আমার স্পষ্ট মনে হলো যে আসর জমার সময় এসে গেছে। কিশোরীকে দেখলাম বেশ নড়ে চড়ে থিতু হয়ে বসল। ঠিক এই সময় চারি তিনটে জাম বাটিতে কাঁচা লঙ্কা, নুন আর সর্ষের তেল দিয়ে জবজবে করে মুড়ি মেখে নিয়ে এসেছে, সঙ্গে তেলে ভাজা। তারানাথ আমাদের দিকে ইশারা করে বলল, না হয়ে খেয়ে নাও, বাকি কথা খাবার শেষে হবে, কারণ অভুক্ত পেটে শাস্ত্রের কথাও কটু শোনায়। আর আমি তো বলবো আমার জীবনের কথা। হে বাইরে বৃষ্টি নামল, হাওয়ার শব্দ কানে এলো জোরালো ভাবে। এমন পরিবেশে খাওয়া জমলো বেশ ভালোই। মুড়ি খাওয়া শেষ হলে চারি পুনরায় চায়ের কাপ নিয়ে ঘরে প্রবেশ করল। তারপর ঘরের খোলা জানালাগুলো বন্ধ করে দিয়ে চলে গেল। তারানাথ চা পান সমাপ্ত করে লন্ডনের আলোটা খানিক বাড়িয়ে দিল। কিশোরী সে সময় পাসিং শোয়ের প্যাকেটটা তারানাথের দিকে এগিয়ে দিয়ে বলল, নিন জ্যোতিষী মশাই। তারানাথ একটা সিগারেট ধরিয়ে শূন্যে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, ঘটনা বলবার সময় মাঝখানে ফস করে আবার কথা বলে ফেলো না তোমরা। এতে ঘটনার পরম্পরার যেমন বিচ্যুতি ঘটে, তেমনি কথা বলার উৎসাহ কমে আসে। ঘটনা ঘটেছিল আমার গৃহত্যাগী জীবনের মাঝামাঝি পর্যায়ে। তখনও বাড়ি ফিরব, কি এভাবে জ্যোতিষ চর্চা করব আর সংসার জাঁকিয়ে বসবো সেসব ভাবতেই পারতাম না। আমার লক্ষ্য ছিল ভালো গুরু খোঁজা। কোথাও কারো মুখে সাধু সন্ন্যাসীর কথা শুনলে সেখানে গিয়ে হাজির হতাম, ঘুরঘুর করতাম ওদের পিছু পিছু। তবে এর আগে মাতু পাগলির সঙ্গে দেখা হয়েছিল বলে তন্ত্রমার্গের সামান্যতম জ্ঞান লাভ হয়েছিল। তাই অল্প কয়েকদিনেই কোনটা আসল আর কোনটা মেকি মানে নিম্নমার্গের সাধনা সেটা ধরে ফেলার শক্তি আমার মধ্যে এসে গিয়েছিল। তাই এক স্থানে বেশি দিন টিকতাম না। ইতিমধ্যে বেশ কিছু ভালো তান্ত্রিকদের সঙ্গ লাভ করে তন্ত্রের খানিকটা পথ অতিক্রম করে ফেলছি। যে ঘটনা বলতে যাচ্ছি তা হলো মধুসুন্দরী দেবীর আবির্ভাবের পরের ঘটনা। ঘুরতে ঘুরতে একবার পৌঁছে গিয়েছিলাম মুর্শিদাবাদ জেলার লালবাগ শহরে। ছোট্ট শহর, বুকের ওপর দিয়ে বয়ে গেছে ভাগীরথী নদী। একসময় বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল এই স্থান।
নবাবী আমলের বহু নিদর্শন রয়েছে ওই শহরে। ভাগীরথী নদীর জলের স্রোত সারা বছর কম থাকে, পায়ে হেঁটেই নদী পেরোনো যায়। বর্ষায় নদী যৌবন পায়। নদী পার করে পৌঁছালাম একটা গ্রামে। গ্রামটার নাম রাজধরপুর। সারাদিন গ্রামের এদিক সেদিক ঘুরে যখন সন্ধে নামলো, তখন একটা মাথা গোঁজার ঠাঁই খুঁজছি। গ্রামে ঘরে ঘরে শাঁখ বাজছে, তুলসী মঞ্চের সামনে জ্বলছে প্রদীপ। দু একজনের কাছে খোঁজ নিয়ে জানতে পারলাম গ্রামের সব থেকে ধনী ব্যক্তি হলো সনাতন হালদার। ওর নাকি বিরাট মাছের আড়ত আছে পাশের শহরে। ওর বাড়িতে একটা অতিথিশালাও আছে, সেখানে রাতের জন্য আশ্রয় নেওয়া যেতে পারে। পথ চলতি লোকের মুখে ওর বাড়ির পথ নির্দেশ পেয়ে গিয়ে পৌঁছালাম সনাতন হালদারের বাড়ি। বাড়ির সামনে পৌঁছতেই আমার মুখ হাঁ হয়ে গেল। বিরাট বাড়ির মালিক সনাতন। মা লক্ষ্মী ওর ঘরে যে বিরাজ করছে তা ওর বাড়ির সামনে দাঁড়িয়েই বোঝা যায়। বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে ডাকাডাকি করতেই একটা মেয়ে মানুষ ভয় মিশ্রিত মুখ নিয়ে বেরিয়ে এলো সামনে। তারপর কৌতূহলী দৃষ্টি নিয়ে আমার মুখ পানে চেয়ে রইল। আমি লক্ষ্য করলাম মেয়েটির গলায় কাপড় জড়ানো, হাতে জ্বলন্ত প্রদীপ আর একটা জলপূর্ণ ঘটি। সে যে সন্ধে দিচ্ছিল সেটা ওকে দেখেই মনে হলো। আমি বললাম, মা, এটাই কি সনাতন হালদারের বাড়ি? মেয়েটি জবাব দিল, হ্যাঁ, কিন্তু আপনি কে? আমাকে একজন পথিক বলতে পারো, জাতিতে ব্রাহ্মণ। একটা রাতের আশ্রয়ের জন্য এসেছি। আমার কথা শুনে মেয়েটির মুখে অভিব্যক্ত বদলে গেল। এরপর ও আমার দিকে চেয়ে বলল, ওমা, অমন ভাবে বলছেন কেন বলুন তো? এ তো পরম সৌভাগ্য আমাদের। ভর সন্ধেবেলা ব্রাহ্মণ মানুষ আমার গৃহে পদার্পণ করছে। আসুন আসুন। মেয়েটি আমাকে পথ দেখিয়ে নিয়ে চলল। চৌকাঠ পেরিয়ে উঠোনে পা রাখার মুহূর্তে আর গাটা কেমন ছমছম করে উঠল। এমনটা আমার কোনোদিনই হয় না। গৃহের বাতাস প্রচণ্ড ভারী। শ্বাস নিতেও প্রথম প্রথম কষ্ট হলো। একটা থমথমে ভাব বিরাজ করছে। তবে আমার এই অনুভূতি নিজের মধ্যেই রাখলাম, প্রকাশ করলাম না। তারপর খানিকটা ভেতরে প্রবেশ করে দেখলাম সনাতনের কমতি কিছুতেই নেই। সারবন্ধ ধানের গোলা থেকে শুরু করে গোয়ালে গরুর অভাব নেই। মেয়েটি আমাকে অতিথিশালার দোরের কাছে পৌঁছে দিয়ে বলল, আপনি একটু কষ্ট করে অপেক্ষা করুন, আমি এক্ষুনি ঘরের চাবি দিয়ে লোক পাঠাচ্ছি। খানিক বাদে লণ্ঠন হাতে একজন চাকর আমার কাছে এসে বলল, এই দিকে আসুন ঠাকুর মশাই। তারপর ওর কোমরের খুঁট থেকে চাবি বার করে ঘরের তালা খুলে দিল। লণ্ঠনটা ঘরে রেখে ঘর ঝাড় পোঁছ করে দিল। এরপর হাত মুখ ধোবার জল এনে আমার পায়ের কাছে নামিয়ে রাখলো। আমি হাত মুখ ধুয়ে ঘরের চৌকিতে গিয়ে উঠলাম। আরও কিছুক্ষণ পর চাকরটা একশরা উষ্ণ দুধ, এক বাটি খই, দুটো পাকা কলা আর সন্দেশ রেখে গেল আমার ঘরে। তারপর বলল, ঠাকুর মশাই, রাতের খাবারে কি খাবেন? এই বাড়িতে কিন্তু বামুন ঠাকুর দিয়ে রান্না হয়। অবশ্য আপনার আপত্তি থাকলে ওই রাধার সরঞ্জাম আমি এইখানে এনে দিতে পারি। আমি বললাম, একটা রাতের ব্যাপার, ওসব হাঙ্গামার দরকার নেই। আর আমার জন্য আলাদা কোনো ব্যবস্থা করার দরকার নেই। সবাই যা খাবে সেটুকু পেলেই যথেষ্ট। চাকরটা মাথা নাড়িয়ে চলে গেল। অবশ্য পুনরায় ফিরে এসে আমাকে সেজে দিয়ে গেল। খাঁটি অম্বুরি তামাক। মুহূর্তে গোটা ঘরটা গন্ধে ম করে উঠল। আমি দুধ খই কলা সন্দেশ শেষ করে মনের সুখে তামাক টানতে বসলাম। এই পর্যন্ত শুনে কিশোরী বলে উঠল,
তাহলে তো ওরা আপনার খুবই যত্ন আত্তি করেছিল ঠাকুরমশাই। তা করেছিল, তবে আমি তো ভালো খাবার দাবার আর সেবা পাওয়ার লক্ষ্যে গৃহত্যাগী হইনি। কারণ ভাত কাপড়ের অভাব আমার ছিল না, আর লোভ জিনিসটা আমি নিজের মধ্যে বাড়তে দিইনি কোনোদিন। তবে আসল ঘটনা শুরু হলো এরপর। কি কি ঘটনা? তারানাথ হাতের বুঝে যাওয়া সিগারেটটা নারকোলের মালাতে গুঁজে বলল, রাতের খাওয়া দাওয়ার আয়োজন বেশ ভালোই ছিল। বামুন ঠাকুরকে দিয়ে থালা সাজিয়ে প্রায় 10 রকমের পদ আমার ঘরে পৌঁছে দেয়া হলো। পরম সুস্বাদু সেসব খাবার খেয়ে ঘুমাবার আয়োজন করছি, এমন সময় একজন মাঝ বয়স্ক লোক আমার ঘরের সামনে দাঁড়িয়ে জোরহাত করে বলল, মাফ করবেন ঠাকুর মশাই, আপনার আরামের সময় আপনাকে বিরক্ত করতে এলাম। আমার নাম সনাতন হালদার। আমি এর উত্তরে বললাম, আমি আপনার আশ্রয় রয়েছি, তবে আমাকে জোরহাত কেন? এমনভাবে বলবেন না, আপনি ব্রাহ্মণ, আমার গৃহে আশ্রয় নিয়েছেন, আপনার সেবা করতে পারছি, তো আমাদের সৌভাগ্য। সেবায় কোনো ত্রুটি থাকলে বলবেন। ত্রুটির কোনো প্রশ্ন নেই। আজকের এই রাতের কথা আমার সারা জীবন মনে থাকবে। সে কি, আপনি কালকেই চলে যাবেন বলে মনস্থ করেছেন? না গিয়ে উপায় কি? আমি ভবঘুরে মানুষ, এক স্থানে বেশি দিন থাকলে মনে আবার জড়তা এসে যায়। কিন্তু বলে সনাতন খানিক থামল। মাতু পাগলি আমাকে যে খানিক শক্তি দিয়েছিল সে তো তোমাদের আগেই বলেছি। সনাতন ঘরে আসার পর থেকেই ওর মুখের দিকে তাকিয়েই আমি বুঝতে পেরেছিলাম ও ভয়ানক একটা সমস্যার মধ্যে ডুবে রয়েছে, আর সেটা অলৌকিকও বটে। এছাড়া গৃহস্তরের বাতাসে অমঙ্গল সূচক কিছু যে একটা বিরাজ করছে তার ইঙ্গিত তো আমি আগেই পেয়েছি। এরপর আমি ওকে বললাম, সনাতন, তোমার সমস্যার কথা আমাকে বলতে পারো? সনাতন আমার দিকে হাঁ করে তাকিয়ে বলল, আপনি সাত্ত্বিক মানুষ, অনেক না বলা কথা বুঝতে পারেন। আমাকে বাঁচান ঠাকুর মশাই, আমাকে বাঁচান। কথা শেষ করে সনাতন আমার পায়ের কাছে এসে পড়ল অসহায়ের মতো। এত বড় একজন ধনী মানুষ আমার পায়ের কাছে পড়ে কাতর প্রার্থনা করছে, এই দৃশ্যটা আমাকে বড় অস্বস্তিতে ফেলে দিল। আমি ওর কাঁধ দুটো ধরে তুলে বললাম, আমি তোমার সমস্যার কথা না শুনে তোমাকে অভয় দিই কি করে বলো? তুমি তোমার সমস্যার কথাটা খুলে বলো, আমি শুনি। শোনার পর যদি আমার দ্বারা তোমার মঙ্গল সাধন সম্ভব হয় আমি অবশ্যই করব। এবার তুমি শান্ত হয়ে বসে মনের কষ্টটা আমায় জানাও। এরপর সনাতন চৌকির উপরে বসে বলল, কয়েক মাস ধরে আমার সময় ভালো যাচ্ছে না ঠাকুর মশাই। ঈশ্বরের কৃপায় অর্থের অভাব আমার নেই, সে তো আপনি বুঝতেই পারছেন। কিন্তু ইদানিং কেবলই আমার মনে হয় আমার জীবনী শক্তি যেন ফুরিয়ে আসছে। অল্প অল্প করে আমি যেন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। বাইরে থেকে দেখে আমাকে বোঝার উপায় নেই, কিন্তু বিশ্বাস করুন ভেতরটায় যেন ঘুণ ধরে গিয়েছে। তুমি কি অসুস্থ বোধ করছো? এই ডাক্তার বুদ্ধির কাজ নয় ঠাকুর মশাই, এ কোনো রোগও নয়, এ হলো অভিশাপ। অভিশাপ? হ্যাঁ ঠাকুর মশাই। কে দিল এই অভিশাপ? তার নাম আমি জানি না, তবে সে এসেছিল, আবারও আসবে বলে গেছে। কি তার পরিচয়? শ্মশানচারী কাপালি। কাপালি? হ্যাঁ তাই বটে, অলৌকিক ক্ষমতার অধিকারী। সে তোমায় অভিশাপ দিল কেন? সেও এক আজব ঘটনা। মাস তিনেক আগের কথা, ভরা অমাবস্যা ছিল সেদিন। সন্ধেবেলা আমার স্ত্রী তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে শাঁখে ফু দিচ্ছে, এমন সময় বাইরে থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, ঘরে কেউ আছিস নাকি রে? আমার স্ত্রী দরজা খুলে দেখলো একজন জটা জুটধারী সাধু চৌকাঠের বাইরে দাঁড়িয়ে, মুখ ভর্তি দাড়ি গোপ, সর্বাঙ্গে চিতার ভস্ম, গলায় এক গুচ্ছ মালা, পরনে লাল শালু, কাঁধে একটি ঝুলি, তার ডান হাতে একটা উল্টে ধরা করটি,
আমার স্ত্রী তো ওই সাধু দর্শনে মুগ্ধ হয়ে মাটিতে বসে পড়ে প্রণাম সারল। সাধু বলে উঠল, আমাকে দুটো ভিক্ষে দে মা। আমার স্ত্রী বলল, বাবা, এই ভর সন্ধেবেলা ভিক্ষা দেয়া আমাদের বারণ। এ কথা শুনে সাধু তো ক্ষেপে আগুন। সে বলল, কে তুই কাপালিককে চৌখাট থেকে খালি হাতে ফেরাস? এত সাহস তোর! অহংকার না তোর? সব ধুলোয় মিশে যাবে, মনে রাখিস। মেয়ে মানুষ এ কথা শুনে ভয় পেয়ে গলে জল হয়ে কেঁদে ফেটে বলল, অপরাধ নেবেন না বাবা, অপরাধ নেবেন না। আমি সে কথা বলতেই চাইনি। আপনি আজকের রাতটা দয়া করে আমার গৃহে আশ্রয় নিন, আপনার সেবা করার সুযোগ দিন। তা হয় না। আমি শ্মশানবাসী, গৃহস্থের সেবা গ্রহণে গুরুর নিষেধ আছে। যা হয় আমাকে দে, আমি এই বাইরে বসেই গ্রহণ করে চলে যাই। কিন্তু বাবা, এই ভর সন্ধেবেলা আপনাকে কি দিই বলুন তো? দিনেকার যা কিছু রাঁধা হয়েছে তা সবই তো ছোঁয়া নাড়া। ও দিয়ে তো আপনার সেবা করানো অপরাধ। আপনি আদেশ দিলে নতুন করে সব রেঁধে নিয়ে আসি। কি সামান্য অন্ন গ্রহণের জন্য তুই আমাকে তোর দুয়ারে অপেক্ষা করতে বলিস? আমি চললাম। এরপর গৃহস্থের অমঙ্গল হলে আমাকে কোনো দোষারোপ করবি না। কথা শেষ করে কাপালিক চলে যাওয়ার উদ্যোগ নিলে আমার স্ত্রী আছড়ে পড়ে কাপালিকের পায়ের ওপর। তারপর কেঁদে কেঁদে বলে, বাবা, এভাবে বলবেন না বাবা। আপনি এভাবে অতৃপ্তি নিয়ে ভর সন্ধেবেলা আমার গৃহ থেকে যাবেন না, দয়া করে যাবেন না। আমাকে একবারটি সুযোগ দিন, আমি এক্ষুনি রেঁধে নিয়ে আসছি। আমার যে অমঙ্গল হবে বাবা, অমঙ্গল হবে। এরপর কান্নাকাটির শব্দ শুনে আমি ঘর থেকে বেরিয়ে এসে দেখি কাপালিক এক দৃষ্টে তুলসী মঞ্চের দিকে তাকিয়ে রয়েছে। ওর মুখে একটা ক্রূর হাসি। আমি এরপর জোড়হাত করে বললাম, কি হয়েছে বাবা? কিছুই হয়নি, তবে অনেক কিছুই হয়ে যেত। তোর স্ত্রী বড় ভালো রে। যা যা, আমার জন্য খাদ্যের ব্যবস্থা কর। আমি এই চৌখাটের বাইরেই অপেক্ষা করছি। এরপর আমার স্ত্রী মাটি থেকে উঠে চোখের জল মুছে রান্নার আয়োজনে বসলো। কাপালিক চৌকাটের বাইরে একটা হরিণের চামড়ার আসন পেতে এক দৃষ্টে তুলসী তলার দিকে চেয়ে বসে রইল। কেন তুলসী তলার দিকে চেয়ে বসে আছে আমি বুঝতে পারিনি। তারপর খাওয়া দাওয়া সারা হলে আমার স্ত্রী কাপালিককে জিজ্ঞাসা করল, বাবা, আপনি তৃপ্ত হয়েছেন তো? কাপালিক গম্ভীর স্বরে বলল, পিশাচ সিদ্ধ কাপালিককে তৃপ্ত করার মতন ক্ষমতা তোর মতো গৃহিণীর নেই। আমি জিজ্ঞাসা করলাম, মানে আপনার আরো কিছু চাই বাবা? চাই তো চাই। কি চান বাবা বলুন? তুই এই ভিটে ছেড়ে উঠে যা। কথাটা আমার কানে বজ্রপাতের মতো শোনালো। ভিটে ছেড়ে উঠে যাব মানে? আমার স্ত্রীর দিকে তাকিয়ে দেখলাম ওর চোখ মুখ শুকিয়ে গিয়েছে। আমি পুনরায় বললাম, আপনি কি বলছেন বাবা? বাড়ি ছেড়ে উঠে যাব কেন? হ্যাঁ, ঠিকই বলেছি। তুই এই ভিটে ছেড়ে তুই চলে যা। এই ভিটে আমাকে দান কর, আমি আমার সাধনালয় তৈরি করবো এখানে। এ হয় না, এ আমার পূর্বপুরুষের ভিটে, এ আমি কিছুতেই ছাড়তে পারবো না। আপনি চাইলে আমি এই গ্রামেই আপনাকে এরূপ একটা গৃহ নির্মাণ করে দিতে পারি। আমাকে অর্থের অহংকার দেখাচ্ছিস? নতুন নয়, নতুন নয়, এই গৃহই আমার চাই। এই ভিটেই পবিত্র। এখানে আমার সাধন মার্গ দ্রুত সফল হবে। তোর কোনো কাজে আসবে না। তুই নতুন গৃহ নির্মাণ করে সেখানে গিয়ে ওঠ। আমার আশীর্বাদে তোর আরো উন্নতি হবে। এই গৃহ আমাকে দান কর। যা বলছে তাই শোন, এতে সবার মঙ্গল হবে। আমি পারবো না বাবা, আমাকে ক্ষমা করুন বলে এরপর আমি দরজা বন্ধ করে দিই। কাপালিক
দরজার বাইরে থেকে চিৎকার করে বলতে থাকে, তোর সাহস তো কম নয়, আমার মুখের উপর দরজা বন্ধ করিস। এ ভিটে আমি নেবই, তুই আটকে রাখতে পারবি না। আজ আমি চলে যাচ্ছি, তবে খুব শীঘ্রই ফিরব। জেনে রাখিস তোর মৃত্যু নিশ্চিত, তোর বংশ লোপ পাবে, শূন্য হবে তোর ভিটে, শ্মশান হবে তোর পূর্বপুরুষের মাটি, এই আমি বলে গেলাম। কাপালিকের অভিশাপ কতদূর ফলেছে? অর্থাৎ তোমার কি কি ক্ষতি হয়েছিল এরপর? বিরাট ক্ষতি হয়েছে ঠাকুর মশাই। ওই ঘটনার 10 দিনের মাথায় আমার একমাত্র সন্তান অকস্মাৎ মারা যায় একদিনের জ্বরে। শহরে নিয়ে গিয়ে ভালোভাবে চিকিৎসা করার সুযোগ পাইনি। আমার মেরুদণ্ড ভেঙে যায় এই ঘটনায়। স্ত্রীকে প্রায় উন্মাদ অবস্থা থেকে কোনো রকমে ফিরিয়ে এনেছি। ব্যবসায় ক্ষতি, শত্রু বৃদ্ধি, ছোটখাটো দুর্ঘটনা তো জীবনে লেগেই রয়েছে। হাজার পূজা গুণিন ডাকিয়েও, ফিটে শুদ্ধি তন্ত্র মন্ত্র করেও জীবনে শান্তি ফিরিয়ে আনতে পারিনি। এক প্রকার হেরেই গেছি বলতে পারেন। এরপর স্ত্রীর কান্নাকাটির ফলে এখন শ্মশানে ঘুরে ঘুরে সেই কাপালিককে খুঁজে চলেছি, এই ভিটেটা ওকে দিয়ে দেব বলে। আর পেরে উঠতে পারছি না ঠাকুর মশাই। আন্দাজ করতে পারছি তোমার বিপদের বহর। সেই কাপালিক তোমার উপরে নিম্নমার্গে তন্ত্র প্রয়োগ করেছে, যার ফল মারাত্মক। ও তোমার ভিটে নিয়েই ছাড়বে বলে পণ করেছে, কিন্তু এই ভিটে কেন নিতে চাইছে সে প্রশ্ন তাকে করনি? না ঠাকুর মশাই। নিশ্চয় ও এই ভিটাতে কোনো অলৌকিক শক্তির উপস্থিতি লক্ষ্য করেছে, যা ওর ক্ষমতা আরো বাড়িয়ে দিতে সক্ষম। ও জোর জবরদস্তি করেনি, কারণ একজন সিদ্ধ কাপালিকের গৃহস্থ ঘরে প্রবেশ নিষিদ্ধ। ওতে ওর শক্তি ক্ষয় হয়। ও এখন এই ভিটে থেকে সংসারের সমস্ত গন্ধ মুছে ফেলতে চাইছে, তারপর প্রবেশ অধিকার পাবে। আচ্ছা, আর কিছু লক্ষ্য করেছিলে কি? জানি না এটা বলা আপনাকে ঠিক হচ্ছে কিনা, তবুও বিষয়টা আমার কাছে আশ্চর্য ঠেকেছে, তাই বলছি। কি সেই বিষয়? প্রায় প্রতিদিন দিনের আলো ফোটার আগে একটা দ্বার কাক সদর দরজার বাইরে মাছের কাঁটা কিংবা পশুর হাড়গোড় ফেলে উড়ে যায়। সর্বনাশ! এ কি বলছো তুমি? হ্যাঁ, আমি নিজে দেখেছি। আজও ভোরবেলা ঘটেছিল সেই কাণ্ড। এর কারণ আপনার কি জানা আছে? বিলক্ষণ। তোমার গৃহে বাস্তু দোষ ঘটানোর জন্যই এ কাণ্ড চালাচ্ছে কাপালিক। দিনের আলো ফোটার আগে অন্ধকারে দুষ্টু আত্মাদের ঘোরাফেরা করার সময়কাল। ওই সমস্ত দুষ্টু আত্মাকে তোমার গৃহের প্রতি আকৃষ্ট করানোর লক্ষ্যেই এ কাণ্ড ঘটাচ্ছে কাপালিক। এর থেকে বাঁচবার উপায়? তুমি এক কাজ করো সনাতন, আজই একটা বড় মাটির প্রদীপে তিলের তেল পূর্ণ করে তার মধ্যে এক টুকরো কর্পূর ফেলে সেটা সারা রাত জ্বালিয়ে রাখার চেষ্টা করো সদর দরজার চৌকাঠের উপর। দেখবে ওই ঘটনার পুনরাবৃত্তি আর ঘটছে না। আমি এক্ষুনি ব্যবস্থা করছি ঠাকুর মশাই, এক্ষুনি করছি। আমার একটা অনুরোধ রাখবেন? কি? আমার বিপদ না কাটা অবধি আপনি যদি দয়া করে আমার গৃহে অতিথি হিসাবে অবস্থান করেন তাহলে খুশি হব। আপনাকে পেয়ে মনের মধ্যে বিশ্বাস ফিরে পাচ্ছি। আর অতিথি তো দেবতুল্য, তাই ঘরে দেবতা থাকলে খারাপ শক্তি আমার অমঙ্গল করতে পারবে না। কথা শেষ করে সনাতন চলে গেল। আমি খানিকক্ষণ বসে থেকে বিপদের মুক্তির উপায় খোঁজার বৃথা চেষ্টা করে বিছানায় শুয়ে পড়লাম। ঘুম আসলো না। বিপদের আশঙ্কা হলে আমার এমনটা হয়, অর্থাৎ বিপদ নিকটে বহু সাধু সঙ্গ পেয়েছি, তাদের দেওয়া কিছু বলও আমার মধ্যে রয়েছে। কেউ কোনো ক্ষতি আমার করতে পারবে না সেই বিশ্বাস আমার ছিল, কিন্তু প্রতিদ্বন্দ্বীকে দুর্বল ভাবাও মূর্খামি। তাই ছট করে উঠে মেঝেতে বসে বীজ মন্ত্র জপ করে গাত্র বন্ধনটা করে রাখলাম।
কারণ আমি ঠিক থাকলে আশ্রয়দাত্রী সনাতনকে রক্ষা করার চেষ্টাটা অন্তত করতে পারবো। এরপর মাঝরাত্রের দিকে সদর দরজায় সনাতন ও তার স্ত্রীর গলার স্বর শুনতে পেলাম। বুঝলাম আমার দেওয়া বিধান ওরা মেনে নিয়ে সদর দরজার চৌকাঠে তিলের প্রদীপ জ্বালাচ্ছে। ধীরে ধীরে চোখের পাতা ভারী হয়ে এলে বিছানায় উঠে দুই চোখ বুঝলাম। কতক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম জানি না। আচমকা একটা শব্দ শুনে চোখ খুলে দেখি মাথার উপরে কালো আকাশে ফুটে রয়েছে বিন্দু বিন্দু তারার দল। অর্থাৎ আমি এখন আর সনাতন হালদারের অতিথিশালায় শুয়ে নই। ধরফর করে উঠে বসে দেখলাম মাটিতে শুয়েছিলাম এতক্ষণ। চতুর্দিকে তাকিয়ে দেখলাম ঘুটঘুটে অন্ধকার। আশেপাশে ঝোপঝাড় আর বড় বড় গাছেরা মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। জঙ্গল ভেদ করে আলোর ফুলকি দেখা দিচ্ছে। মৃদু মৃদু বাতাস বইছে। কানে এলো জলের বহমানতার শব্দ। অর্থাৎ আশেপাশে কোনো নদী জাতীয় কিছু একটা আছে। উঠে দাঁড়িয়ে পড়লাম। কিভাবে এখানে এলাম আর কোন দিকে যাব কিছুই বুঝতে পারছি না। জীবনে অত্যাশ্চর্য দৃশ্য অনেক দর্শন করেছি, তাই ভয় পাইনি। সব সাধন করার সময় অশুভ শক্তিরা এরূপ মায়ার ছলনা তৈরি করে সাধন ভঙ্গের চেষ্টা করে। বিষয়টা আমার কাছে নতুন নয়, তবে এই মায়ার দৃশ্য কে সৃষ্টি করেছে আর আমি এখানে কিভাবে এলাম সেটা জানবার কৌতূহল হচ্ছিল প্রচণ্ড। স্থানকালের পরিচয় পাওয়ার জন্য অন্ধকারে পা চালালাম একদিক লক্ষ্য করে। শেয়াল কুকুরের চিৎকার কানে এলো এবার। চলার পথে পায়ের তলায় এসে পড়ছে ভাঙা ভাঙা মাটির টুকরো, কাঁচা বাঁশ, ছেঁড়া মাদুর পাটির টুকরো, কাপড় চোপড়ের টুকরো টাকরা আর হাত পোড়া কাঠ। এই সমস্ত কিছু লক্ষ্য করে আর বুঝতে অসুবিধা হলো না যে আমার অবস্থান বর্তমানে শ্মশানে। এ স্থান পবিত্র। মনে কোনো পাপ বোধের উদয় না হলে শ্মশানে কোনো বিপদ হয় না। অন্ধকারে ঝোপঝাড় আর বড় বড় গাছের আড়াল ভেদ করে এগিয়ে চললাম ক্রমশ। আকাশের শেষ রাত্রের চাঁদ পশ্চিম দিকে হেলে রয়েছে। নদীটি ওই দিকেই। বেশ কিছুক্ষণ হাঁটার পরে দূর থেকে একটা আগুনের লেলিহান শিখা নজরে পড়ল। এরপর ওই আগুন লক্ষ্য করেই এগিয়ে চললাম। আগুনের কাছাকাছি এসে বুঝতে পারলাম ওটা একটা জ্বলন্ত চিতা এবং তাতে একটা মৃতদেহ ছড়ানো রয়েছে, অথচ আশেপাশে কেউ নেই। এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। মৃতদেহের সঙ্গে দাহ কার্য সম্পন্ন করার জন্য সব বহনকারীর দল অবশ্যই থাকে, কিন্তু এখানে কেউ নেই। জনশূন্য শ্মশান ভূমিতে একটা জ্বলন্ত চিতা শুধু। কাঠের গাঁট পটপট শব্দ ছেড়ে পড়ছে। আশেপাশে কারোর দেখা মেলে কিনা সে কারণে মাথা ঘুরিয়ে চতুর্পাশে দেখছি। এমন সময় লক্ষ্য করলাম আচমকা চিতার পেছন দিক থেকে একজন বেরিয়ে এসে আমার দিকে ক্রূর দৃষ্টি দিয়ে তাকিয়ে দাঁড়ালো। চিতার আগুনের আলোয় স্পষ্ট দেখলাম লোকটা কাপালিক। শুকনো দড়ির মতো চেহারা, চুল দাড়ি পূর্ণ সমস্ত মাথাটায় দেখবার মতো কেবল দুটো জ্বলন্ত চোখ। বাকি চেহারার বৈশিষ্ট্য সনাতন হালদার আমাকে যে রকম শুনিয়েছিল ঠিক সেই রকম। আমি ওর দিকে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রয়েছি। কাপালিকের ভ্রু যুগল কুঞ্চিত, দৃষ্টি ধারালো। এরপর খানিকক্ষণের মৌনতা কাটিয়ে গম্ভীর গলায় কাপালিক বলে উঠল, তোর কপালেও তো তন্ত্রের চিহ্ন রয়েছে, স্পষ্ট দেখতে পাচ্ছি। তবে সেটা সামান্যই। সংসার যোগ তোর আছেই, সাধু সঙ্গও যে পেয়েছিস সেটা তোর গায়ের গন্ধই বলে দিচ্ছে। আমি বললাম, আপনি ঠিকই ধরেছেন, আমার নাম তারানাথ।
আমি আপনার মতোই একজন গুরুর সন্ধানে গৃহত্যাগী হয়ে ঘুরে বেড়াচ্ছি। গুরু? ওর দ্বারাও সব কিছুই হবে না, বৃথাই সময় নষ্ট করছিস। সনাতন হালদারের বাড়ি ছেড়ে এখনই বাড়ি ফিরে যা, ওতেই তোর মঙ্গল। ফিরে যাব, তবে সামান্য কাজ বাকি রয়েছে। কি কাজ? সে আপনি ভালো মতোই জানেন। কাপালিক উচ্চ কণ্ঠে হাসলেন। ওর বিকৃত হাসি শব্দে আশপাশের গাছ থেকে নিশাচরেরা ডানা ঝাপটে উড়ে গেল। এরপর কাপালিক হাসি থামিয়ে বললেন, তুই কি ভেবেছিস তোর সামান্য টোটকার বলে সনাতনকে তুই বাঁচাতে পারবি? মূর্খ মূর্খ তুই! তোর শক্তি আমার কাছে তুচ্ছ। এখুনি ওকে গৃহত্যাগ কর। ওই ভিটে মাটি আমার। আমি তো এ কথা অনেকবার সনাতনকে বলেছি, শোনেনি। অহংকারী নিজের সন্তানকেও হারালো, এবার সব হারাবে। কাপালিকের কথাগুলো শুনে এবার রাগের উদয় হলো মনে। বুঝলাম সনাতন হালদারের পুত্রের মৃত্যুর জন্য এই কাপালিকই দায়ী। বললাম, আপনি অত্যন্ত নিম্নমার্গের সাধক। অন্ধকার জগতে জপ তপ করে কিছু শক্তি পেয়েছেন, আর সেই শক্তির বলে নিরীহ মানুষজনের ক্ষতি করছেন। আপনি প্রকৃত তান্ত্রিক নন। তন্ত্রের তুই কি জানিস রে মূর্খ? তন্ত্রে নরবলি প্রথা আছে, তুই জানিস। প্রাণ রাখতে চাইলে ওই গৃহ ত্যাগ কর, নইলে আমার সমস্ত ক্রোধ এবার তোর উপরে পড়বে। ধ্বংস হবি তুই। সনাতনের গৃহে আমি অন্ন গ্রহণ করেছি, এখন সে আমার সাহায্য প্রার্থী। আমি যে কোনো মূল্যে ওকে সাহায্য করতে প্রস্তুত। অর্থাৎ আমি ওদের অনর্থ হতে দেব না। কাপালিক এবারে ক্রুদ্ধ হয়ে প্রচণ্ড গর্জন করে উঠলেন। তারপর মারমুখী হয়ে আমার দিকে তেড়ে এলেন। একেবারে আমার দেহের কাছে এসে আবার ঝট করে সরে দাঁড়ালেন। তারপর বললেন, গাত্রবন্ধন করে রেখেছিস তুই? আচ্ছা, আমার নামও কালিকা কাপালিক। দেখবো কিভাবে শয়তান সনাতনকে তুই রক্ষা করিস। টুকটাক কোনো কাজেই আসবে না। কথা শেষ করে কাপালিক জ্বলন্ত চিতায় হাত ঢুকিয়ে মৃতদেহ থেকে মাংস ছিঁড়ে মুখে পুড়ে চিবাতে লাগলো উন্মাদের মতো। তারপর খাওয়া শেষ হয়ে বললেন, তোকে গৃহ থেকে টেনে শ্মশানে আনতে যখন পেরেছি, তখন আমার কাছে বাধা হয়ে দাঁড়ালে তোকে নরকে নিক্ষেপ করার শক্তিও আমি রাখি, এটা জেনে রাখিস। গুরু খুঁজছিলি না? আমার শিষ্যত্ব গ্রহণ কর, আর সনাতনের ভিটেটা আমাকে পাইয়ে দে। আমি তোকে অনেক অলৌকিক শক্তির অধিকারী করে দেব। লোভ আমার নেই, তাই কোনো মূল্যেই আমাকে কেনা যাবে না। তাই বৃথা চেষ্টা করে লাভ নেই। আমি প্রকৃত গুরু খুঁজছি, কোনো পিশাচ নয়। আজ তুই বেঁচে ফিরে গেলি, তবে মনে রাখিস, অবিলম্বেই তোর গাত্রবন্ধন ছিন্ন করার মন্ত্র আমি প্রয়োগ করব। তখন দেখব চোখে কে বাঁচায়। কাপালিক নারকীয় উল্লাসে ফেটে পড়ল। তারপর ঝুলি থেকে করডিটা বার করে ছুঁড়ে মারল আমার মাথা লক্ষ্য করে, আর সেটা লক্ষ্যভেদ করল। আমি যন্ত্রণায় চিৎকার করে উঠলাম, আর সঙ্গে সঙ্গে আমার চোখের কাছে আঁধার নেমে এলো। আমি জ্ঞান শূন্য হয়ে মাটিতে আছড়ে পড়লাম। আমার চোখটা যখন খুলল, কানে এলো লোকের গজগজানি। হুশ মুশিয়ে উঠে পড়ে দেখলাম আমি সনাতন হালদারের অতিথিশালায় চৌকিতে শুয়েছিলাম এতক্ষণ। তবে কি সেই কাপালিকের ঘটনাটা স্বপ্ন ছিল?
কথাটা মনের মধ্যে জড়ো হতেই অনুভব করলাম আমার কপালটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। এক মুহূর্তে বুঝলাম ওটা স্বপ্ন ছিল না, কারণ কাপালি করটি ছুঁড়ে আমার মাথায় মেরেছিল আর আমি জ্ঞান শূন্য হয়ে মাটিতে পড়ে গিয়েছিলাম। অর্থাৎ কাপালিক মন্ত্র বলে আমার অজান্তে আমাকে সশরীরে নিয়ে গিয়েছিল শ্মশান ভূমিতে, অর্থাৎ তার ক্ষমতা অসীম। কিন্তু বাইরে এত শোরগোল কেন? আবার কি কাকে মাছের কাঁটা কি হাড় ফেলে দিয়ে গেছে সদর দরজার সামনে? কিন্তু সে তো হবার কথা নয়। বিছানা ছেড়ে উঠে গেলাম বাইরে। আমাকে বাইরে আসতে দেখে সনাতন ছুটে এসে বলল, ঠাকুরমশাই দেখুন কি কাণ্ড। কি হয়েছে? কি আবার সেই হাড়গোড়? না তা নয়, তবে সদর দরজার সামনে এসে একটা ভাঙা মাটির হাঁড়ি ফেলে গিয়েছে, আর তার ভেতর থেকে একটা সাদা কাপড়ে কালো অক্ষরে লেখা আমার নাম। কথাটা শুনে আমার বুকটা ধড়াস করে উঠল, কারণ এসবের পরিণতি আমি জানি। আমি সনাতনকে বললাম, বাড়ির পশ্চিম দিকের দেয়ালের দিকে একবার চলো তো সনাতন। আমার হিসেব বলছে ওখানে কিছু একটা থাকবার কথা। সনাতন বাড়ির পশ্চিম দিকের দেওয়ালের সামনে যেতে যেতে বলল, আপনার কপালে ওরকম রক্ত জমে আছে কেন ঠাকুরমশাই? ও কিছু না, সামান্য চোট। কাল রাতে অসাবধানতাবশত চলাফেরা করতে গিয়ে তোমার অতিথিশালার দেওয়ালে ঠক্কর খেয়েছি। এরপর দুজনে পশ্চিম দিকের দেওয়ালের সামনে পৌঁছে থ হয়ে দাঁড়িয়ে পড়লাম। সনাতন আমার দিকে তাকিয়ে চিন্তাগ্রস্ত হয়ে বলল, দেয়ালে এসব কিসের চিহ্ন ঠাকুরমশাই? কে করলো এসব? এসব মৃত্যুর রেখা সনাতন। কাপালিক তোমার বিরুদ্ধেও শেষ চালটা চেলেছে। এই দেওয়ালে যে চিহ্ন তুমি দেখছো, ওর অর্থ এই গৃহের মালিককে মৃত্যুর পারোয়ানা পাঠানো হয়েছে। বাড়ির চৌকাঠে যে ভাঙা মাটির কলসি দেখছো আর সেই কাপড়, ওসব মরার শেষ ব্যবহার্য বস্তু। ওতে মরা পোড়াবার কাঠ কয়লা দিয়ে তোমার নাম লিখে তাকে মন্ত্রপ্লুত করা হয়েছে, শুধুমাত্র তোমার প্রাণ শক্তি ছিনিয়ে নেবার জন্যই। এখন আমাদের কি করণীয় ঠাকুরমশাই? আর কি কোনো উপায় নেই? আমাকে কি মরতেই হবে? আমাদেরও শেষ চেষ্টা করতে হবে। আমার শক্তি ওই কাপালিকের তুলনায় সামান্যই। তবুও আমি আমার সর্বস্ব দিয়ে তোমার প্রাণ রক্ষার চেষ্টা করে যাব। আমাদের সময় কেবলমাত্র আজকের রাতটাই। তার আগে অনেক কাজ সেরে ফেলতে হবে। সবার আগে এই দেয়ালের আঁকি বাঁকি ধুয়ে সাফ করে ফেলতে হবে। আদ্যাশক্তি মায়ের নামে উৎসর্গকৃত জল নিয়ে এই দাগ মুছে ফেলতে হবে সনাতন। তারপর মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে তোমাকে। তারপর রাত নামলে আরো কাজ বাকি। ছটপট শুরু করো। প্রথমে আমি একটা ফর্দ করে দিচ্ছি তোমাকে। কিছু পরিচিত জিনিসপত্রের নামের সঙ্গে আশ্চর্য অদ্ভুত কিছু বস্তুর নাম লেখা থাকবে সেই ফর্দে। তোমাকে যে করেই হোক সেই সব বস্তু এনে হাজির করতে হবে দিনের আলো থাকতে থাকতে। আপনি ফর্দ লিখে দিন ঠাকুরমশাই, আমি এক্ষুনি সব জোগাড় করছি। আমি আমার সর্বস্ব খুইয়ে সেসব এনে হাজির করবই। ওসব বস্তু মহামূল্যবান নয় সনাতন, তবে তোমাদের মতো সাধারণ মানুষের কাছে ওসব অদ্ভুত ঠেকতে পারে, তাই আগে ভাগেই বলে রাখলাম। বিকেল নামবার আগেই আমার লিখিত ফর্দ মাফিক সমস্ত উপকরণ এনে উপস্থিত করল সনাতন হালদার। বাড়ির সদর দরজা বন্ধ করে তুলসী মঞ্চ থেকে খানিকটা তফাতে খোলা উঠোনটায় কুশের আসন পেতে বসলাম মায়ের সাধনা করতে। প্রথমেই তিল মাসকলাই সহযোগে মায়ের খট পেতে সমস্ত পূজার দ্রব্যাদি সাজিয়ে পূজা শুরু করলাম। ধুনি জ্বালালাম কাক ও শকুনের বাসার কাঠ দিয়ে। ফর্দতে এই সমস্ত বস্তু জোগাড়ের নির্দেশ দেয়া ছিল। আয়োজনে বিন্দুমাত্র ত্রুটি নেই। এরপর একটা পূর্ণবয়স্ক কাক বলি দিয়ে তার মাংস, রক্ত ও মদ সহযোগে নিবেদন করলাম মায়ের চরণে। তারপর সেই রক্ত মাংস
ও মদ প্রসাদী স্বরূপ সনাতনকে গ্রহণ করতে বলে বললাম, এ মায়ের নামে উৎসর্গীকৃত প্রসাদী, অমৃতও এর কাছে তুচ্ছ। এগুলো খাদ্য হিসেবে গ্রহণ করো। তারপর ধুনির পাশে বসে এক মনে জপ করো, ওম পরমাত্মনে পরব্রহ্ম নমঃ, মম শরীরম পাহি পাহি গুরু স্বাহা। এই মন্ত্রপাঠ বন্ধ করবে না আমার নির্দেশ ছাড়া। এটি তোমার আত্মরক্ষার মন্ত্র। এটা পাঠ চলাকালীন কেউ তোমাকে ছুঁতে পারবে না। তবে মনে রাখবে, এই মন্ত্র পাঠ চলাকালীন অনেক কিছু দেখতে পাবে, শুনতে পাবে, কিন্তু মনে রাখবে সেসব একটিও সত্যি নয়। শয়তানেরা তোমার তপস্যায় বাধা বিঘ্ন দেওয়ার জন্য এই মায়া সৃষ্টি করবে। তবে একবার যদি আত্মশীল হয়ে যেতে পারো, তবে তোমার পাশে আস্ত পাহাড় ভেঙে পড়লেও তুমি কিচ্ছু টের পাবে না। আমার কথা শেষ হতেই সনাতন ভক্তি ভরে কাকের রক্ত মাংস মদ সব ভক্ষণ করে ধুনির পাশে বসে মন্ত্র জপ শুরু করলো। আমি জল পূর্ণ কোষাকুষি হাতে তুলে নিয়ে এগিয়ে গেলাম পশ্চিম দিকের দেওয়ালের কাছে। তারপর সেই জল দ্বারা প্রাচীরের আঁকিবুকি ধুয়ে দিয়ে এসে পুনরায় পূজাস্থলে বসলাম। আমার নির্দেশেই বাড়ির বাকি সদস্যদের পূজাস্থলে আসতে বারণ করা ছিল। এও বলা ছিল, আমার অনুমতি ছাড়া কেউ যেন নিজ নিজ ঘরের দরজা জানলা খুলে পূজাস্থলের দিকে না তাকায়। আমি জানতাম কাপালিক নিশ্চয়ই আসবে, কারণ আমি ওর পাপ কার্যকে আটকে ফেলবার যে চেষ্টা চালাচ্ছি সে খবর ওর কাছে যাবেই। ওর তন্ত্রমন্ত্র পরিশ্রমের নিফলতা ও কোনো দিনই হাসি মুখে মেনে নেবে না। একটা চরম আঘাতও আনবেই। এসব ভেবে নিয়ে নিজেকে মনে মনে প্রস্তুত করে রেখেছিলাম। সন্ধে ঘনিয়ে আসলে প্রকৃতির অকল্পনীয় পরিবর্তন ঘটল। এতক্ষণে উজ্জ্বল আকাশ আচমকায় ঢাকা পড়ল কালো মেঘের পুরু স্তরে। তীব্র হাওয়ার বেগ সনাতনের গৃহের মাথার উপরে পাক খেয়ে চলল। বড় বড় গাছগুলো বুঝি উপড়ে ফেলতে চায়, এমনই জোরালো বাতাস। আমি তৎক্ষণাৎ ধুনিতে শুকনো কাঠের বোঝা চাপিয়ে তাতে ঘি ঢেলে তরতাজা করলাম ধুনির আগুন। সনাতন পাশে বসে চোখ বুজে মন্ত্র জপ করে চলেছে বিড়বিড় করে। আমি বুঝতে পেরেছিলাম যে প্রকৃতির এই উন্মাদনা আমাকে ইঙ্গিত পাঠাচ্ছে সে আসছে। হঠাৎ সদর দরজা নিজে থেকেই হাট হয়ে খুলে গেল। সেই দিকে নজর ফেলে দেখলাম কাপালিক দাঁড়িয়ে রয়েছে ক্রুদ্ধ জ্বলন্ত অগ্নিগোলক ন্যায় চোখ নিয়ে। ওর ক্রোধ দৃষ্টি বর্ষিত হচ্ছে আমার উপর। আমি মনে মনে কয়েকবার বীজ মন্ত্র জপ করে ফেললাম। এতে একটা রক্ষা বলয় তৈরি হয় নিজের চারিদিকে। কাপালিক এই প্রথম চৌকাঠ ডিঙিয়ে ঘরের উঠোনে প্রবেশ করল। আমি সামান্য উত্তেজনায় আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়লাম। কাপালিক ধীর পায়ে আমার দিকে এগিয়ে এসে বললেন, স্পর্ধা দেখে আমি আশ্চর্য হচ্ছি। প্রতিবার আমার স্তম্ভন উচ্চাটনের ক্রিয়া তুই নষ্ট করেছিস। প্রাণের প্রতি তোর দেখছি কোনো মায়াই নেই। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। এবারে কাপালিক সনাতনের দিকে তাকিয়ে বললেন, আত্মরক্ষার জপমন্ত্রে ওকে আগলে রাখতে পারবি ভেবেছিস? ওর মৃত্যু সুনিশ্চিত। আমি ওর মৃত্যু দূত। আমি এবারে বললাম, আমার জীবদশায় ওদের কোনো ক্ষতি হতে আমি দেব না। আর এও জানি মৃত্যুর কোনো লক্ষণ আমার মধ্যে এখন নেই, কারণ বীরভূমের মাতুপাগলি আমার ভবিষ্যৎবাণী করে দিয়েছে। সংসার জীবন আমার কপালে আছে। কাপালিক উচ্চ কণ্ঠে হেসে উঠলেন, তারপর হাসি সংবরণ করে বললেন, স্বাভাবিক জীবন চললে তোর কপালে সংসার জীবনে ভোগ আছে।
কিন্তু তোর অপঘাতে মৃত্যু হতে কোনো বাধাই নেই। তোর জীবন রেখার স্থলে রাহুর প্রবেশ করাবো আমি, আর ওতেই তোর মৃত্যু হবে। কথা শেষ করে কাপালিক এবারে 2 হাত আকাশের দিকে তুলে মন্ত্রপাঠ শুরু করলেন। অবুদ্ধতি সদাভিরসহা কায় সরিষ্টবৃত্তা। আমি লক্ষ্য করলাম কাপালিক ফাটার মতো জ্বলন্ত চোখ নিয়ে রাহুর গতিবিধি পরিবর্তনের মন্ত্র জপ করছেন। অর্থাৎ আমার জীবন রেখার পরিবর্তন হতে বাধ্য, কেতুর দিক পরিবর্তনের কুফলকে আটকাবার মতো সামর্থ্য আমার নেই। কাপালিক মন্ত্র উচ্চারণ করে চললেন। অর্ধকায়ং মহাঘৌরং চন্দাদিত্য বিমর্দকং সিংহিকায়া সুতং রুদ্রং তং রাহুং প্রণম্যাং। কাপালিকের মন্ত্র উচ্চারণ ক্রমশ আকাশ পাতাল কাঁপিয়ে তোলপাড় করে তুলছে সমস্ত অঞ্চল। খানিক বাদে আকাশে বিদ্যুৎ ঝলকানির মধ্যে দিয়ে আচমকা বজ্রপাত শুরু হবার পরিস্থিতি সৃষ্টি হলো। আর সেটা বুঝতে অসুবিধা হলো না যে আশ্চর্যভাবে সেই বজ্রপাত হতে থাকবে কেবলমাত্র আমাকে লক্ষ্য করেই, কারণ সেটা এই মুহূর্তে নিয়ন্ত্রণ করছে কাপালিক। প্রথম বজ্রপাতের সময় আমি এক লাফে গড়িয়ে পড়লাম তুলসী মঞ্চের দিকে। পরবর্তী বজ্রপাতটা এসে আঘাত করলো তুলসী মঞ্চে, আর সেটা নিমেষে গুড়িয়ে দিয়ে মাটি হাঁ হয়ে ফেটে পড়ল। এবারে মাটির ফাটলের দিকে লক্ষ্য করে কাপালিক মন্ত্র উচ্চারণ বন্ধ করে দাঁড়িয়ে পড়লেন চুপ করে। বজ্রপাতও বন্ধ হলো। আমিও মাটি থেকে উঠে দেখি বেশ অনেকটা মাটিতে ফাটল ধরেছে, আর সেখান থেকে উঁকি দিচ্ছে একটা সাদা ধপধপে করটি। কাপালিকের মুখে এবার অসন্তুষ্টির ছাপ। কাপালিক ছুটে এসে ফাটলের ভেতর চেয়ে বলল, সব পিতা, সব শেষ, নিষ্ফল আশ্বাসন। আর এখান শক্তি ক্ষয় করার কোনো প্রয়োজন নেই। এরপর কাপালিক আমার দিকে চেয়ে বললেন, বিরাট কোনো শক্তির আশীর্বাদ রয়েছে তোর উপর, নাহলে আমার ক্রোধের আগুন থেকে তুই রক্ষা পেতিস না। আজ আমি চলে যাচ্ছি ঠিকই, তবে তোর ক্ষমা নাই। তুই আমার সাধনায় বাধা দিয়েছিস, তোর অনিষ্ট আমি করবই। তুই রেহাই পাবি না, তুই রেহাই পাবি না। কথাগুলো বলতে বলতে কাপালিক চৌকাঠ ডিঙিয়ে অন্ধকারে মিলিয়ে গেলেন। আমি এবারে সনাতনকে মন্ত্রপাঠ থেকে বিরত করে বললাম, ওঠো সনাতন, আর কোনো ভয় নেই, বিপদ টলে গেছে। তুমি মন্ত্রপাঠে এতটাই নিমগ্ন ছিলে যে এখানে কি ঘটলো কিছুরই টের পাওনি। সনাতন চোখ খুলে বলল, সত্যি সত্যি আমি বিপদমুক্ত? হ্যাঁ, কাপালিকের দৃষ্টি তোমার বাড়ি থেকে ঘুরে গেছে, তবে একটা কাজ এখনো বাকি আছে। কি কাজ ঠাকুরমশাই বলুন। আমি তুলসী মঞ্চের মাটির ফাটলের দিকে আঙুল দেখিয়ে বললাম, এখানের মাটি সরিয়ে দেখতে হবে ওর তলায় কি আছে। সনাতন এবারে ওর চাকরদের ডাকিয়ে ফাটল বরাবর মাটি সরিয়ে ফেলল, আর ওর ভেতর থেকে যা বেরিয়ে এলো তা দেখে আমার চক্ষু চড়ক কাজ। এ আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। কিশোরী সেন এই সময় প্রশ্ন করল, কি বেরিয়ে এসেছিল মাটির তলা থেকে? তারানাথ বলল, মাটির ভেতর থেকে বেরিয়ে এলো 5টা মাথার খুলি, 2টো মানুষের, একটা সাপের, একটা বানরের, আর শেষেরটা শেয়ালের। মাথার খুলিগুলো দেখে আমি যখন বিস্ফারিত চোখ নিয়ে তাকিয়ে রয়েছি, সনাতন আমাকে বলল, এটা কি কোনো কবরস্থান ঠাকুরমশাই? বলো কি হে সনাতন, এই যে পরম শক্তিস্থল, এই যে সে জিনিস নয়, এ হলো পঞ্চমুণ্ডির আসনস্থল। পঞ্চমুণ্ডির আসন? সে আবার কি?
পঞ্চমুণ্ডির আসন নির্মাণ করা হয় এক অদ্ভুত কৌশলে। তান্ত্রিকরা যেখানে বসে তন্ত্রমন্ত্র করবে সেখানে মাটির নিচে পুঁতে রাখা হয় 5টি করটি, যার মধ্যে একটি হতে হবে চণ্ডালের, দ্বিতীয়টি কোনো অপঘাতে মৃত মানুষের, তৃতীয়টি বিষাক্ত সাপের মাথা, চতুর্থটি বানরের এবং পঞ্চমটি শেয়ালের করটি। এই 5টি মাথা সমগ্র করে সেগুলিকে মদ দ্বারা শোধন করে দ্বিতীয়বার পঞ্চামৃত দ্বারা শোধন করতে হবে। এই পঞ্চামৃত হল দুধ, দই, ঘি, মধু ও চিনি। তারপর শনিবার দিন অমাবস্যার রাতে এই পঞ্চকরটি মাটির তলায় পুঁতে সাধনায় বসতে হবে। এই সাধন অতীব কঠিন, তবে এতে সিদ্ধি লাভ করলে তান্ত্রিক সহ এই পঞ্চমুণ্ডির আসনস্থলও রহস্যময় শক্তির অধিকারী হয়। এরপর এই আসনে বসে অন্য তান্ত্রিকও জপ তপের মাধ্যমে শক্তি লাভ করতে সক্ষম হয়। এখন তোমার গৃহে তুলসী মঞ্চ যেখানে রয়েছে সেখানে হয়তো কোনো এক মহাবলী তান্ত্রিক পঞ্চমুণ্ডির আসন পেতে সিদ্ধি লাভ করেছিল কোনো এক কালে, এবং এরপর সে এই স্থান ত্যাগ করে চলে যায়। মাটির তলায় থেকে যায় তার সৃষ্ট আশ্চর্য ক্ষমতাধর এই আসনটি। এর দীর্ঘদিন পর তুমি এখানে গৃহ নির্মাণ করে কাকতালীয়ভাবে এই পঞ্চমুণ্ডির আসনস্থলে তুলসী মঞ্চটা তৈরি করাও, আর সেই স্থান প্রতিদিন ধূপ, গঙ্গাজল, প্রদীপ ফুল দ্বারা পূজিত হয়ে পুনরায় সক্রিয় হয়ে ওঠে আসনের ক্ষমতা। এরপর কাপালিক প্রথম দিনে বাড়িতে ভিক্ষা গ্রহণ করতে এসে ঘটনাচক্রে এই স্থানটা লক্ষ্য করে বুঝতে পেরেছিল যে এই তুলসী মঞ্চের তলায় পঞ্চমুণ্ডির আসন রয়েছে, যা অসীম শক্তি নিয়ে জাগ্রত। তাই এই ভিটে পাওয়ার লক্ষ্যেই তোমাকে এখান থেকে চলে যেতে বলেছিল কাপালিক। সনাতন হালদারের কাছে সমস্ত বিষয়টা পরিষ্কার হবার কারণে ও এ বিষয়ে আমাকে দ্বিতীয় কোনো প্রশ্ন করেনি। কেবল আমার কারণে ওর প্রাণ ও সম্পদ ফিরে পাওয়ার জন্য আমাকে ভক্তি শ্রদ্ধা করতে লাগলো। প্রচুর অর্থ ও উপঢৌকন দিয়ে আমাকে বাড়ির পথে এগিয়ে দিয়েছিল, কিন্তু মাতু পাগলির কথা মতো সেসব অর্থ আমি ধরে রাখতে পারিনি। কিশোরী সেন কাহিনীর সমাপ্তি বুঝে ফের প্রশ্ন করল, কাপালিক মাটির ফাটলের দিকে তাকিয়ে বৃথা চেষ্টা, সব শেষ বলে চলে গেল কেন? তারানাথ বলল, একবার মাটির নিচে ওই শোধন করা করটিগুলি পুঁতে তার উপর বসে তন্ত্রমন্ত্র করার পর সেগুলো দ্বিতীয়বার মাটির উপরে উঠে আসলেই ওই আসনটি অলৌকিক কর্মক্ষমতা হওয়ায় ও আর রহস্যময় পঞ্চমুণ্ডির আসন থাকে না, কেবল সাধারণ 5টি করটি হয়ে দাঁড়ায়। পঞ্চমুণ্ডির আসন নির্মাণের কৌশল সবার জানা থাকে না, হয়তো ওই কাপালিকেরও তা জানা ছিল না। তাই নির্মিত আসনটি পাওয়ার লক্ষ্যে ও অনেক চেষ্টাই করেছিল। শেষমেশ বজ্রপাতে মাটি ফেটে করটি উন্মুক্ত হয়ে পড়লে ও হতাশ হয়ে পড়েছিল। ও জানতো আর এতে শক্তি থাকবে না, তাই দুঃখে অকৃতকার্য হয়ে স্থান ত্যাগ করেছিল। কারণ এরপর মিথ্যে লড়াই করে শক্তি ক্ষয় ছাড়া কিছু প্রাপ্তি ঘটত না ওর। আমি লক্ষ্য করলাম বাইরের বৃষ্টি তখন থেমে গেছে। কিশোরীকে বললাম, কিশোরী চলো ওঠা যাক, আবার রাতও বাড়ছে, দ্বিতীয়বার বৃষ্টি নামলে কিন্তু আবার সারা রাত আটকা পড়ব। এরপর দুজনে তারানাথের কাছ থেকে বিদায় নিয়ে রাস্তায় পা বাড়ালাম। কিশোরী সেন হাঁটতে হাঁটতে বলল, এই গল্পের শেষে তারানাথ কি বোঝাতে চাইল বলতো? আমি বললাম, তারানাথ বোঝাতে চাইল যে তারও শক্তি কম না। আচ্ছা কিশোরী, এই কাহিনীটা তোমার সত্যি বলে মনে হলো? কিশোরী পকেট থেকে একটা পাসিংশ বার করে ঠোঁটে গুঁজে তাতে অগ্নিসংযোগ করে দুবার ধোঁয়া ছেড়ে বলল,
যাই বলো, তেলে ভাজা সহযোগে এই বৃষ্টি মুখর সন্ধেটা কিন্তু খারাপ কাটেনি। এরপর আমরা হাতের ইশারা করে বাস দাঁড় করিয়ে দুজনে বাসে চড়ে বসলাম। শুনছিলেন তারানাথ তান্ত্রিক ও কাপালিকের আতঙ্ক। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান, এবং যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এবং এরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন অন্ধকারের আওয়াজ। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।